মস্ত ইঁদারা, রেল লাইনের বেড়ার ওপারে বুধি গাই। মাত্র 2 দিন বাকি, তারপর এসব আমার নামা। মার চোখে জল আসে, ভাঙা ভাঙা গলায় বলেন, তোমার না তো কার, সবই তো আমার সোনার। কিন্তু 13 বছরের পাগলাটে স্বামী এটা বোঝেনি যে মাকে ছাড়বার দিন ঘনিয়ে এসেছে। যা খুশি তাই করার পালা এবার ফুরোলো। গোলমালটা বিয়ে রাত্রিতেই হলো একটু। সন্ধ্যার লগ্ন ছিল আর সব নিরাপদেই হলো, কিন্তু অচেনা অজানা কালো রঙের রোগা ছেলেটার সঙ্গে একা ঘরে শুতে সে কোনো মতেই রাজি নয়। চুপি চুপি ডেকে নিয়ে উত্তমা সুন্দরী অনেক কিছু বুঝিয়ে পাঠিয়ে তবে ঘরে পাঠালেন। হয়তো প্রচুর পরিমাণে আচার আমসত্ত্বের লোভেই এমন সাংঘাতিক কার্যটি সমাধা করতে অবশেষে রাজি হয়েছিল সে। মধ্যরাত্রে ঠিক পালিয়ে এলো মার কাছে। বাড়ির লোকেরা পরের দিন সকলে ফিসফাস করলো, এরকম একটা নির্বোধ মেয়েকে এতটুকু বয়সে বিয়ে দেওয়াই অন্যায় হয়েছে উত্তমার। উত্তমা সুন্দরী ম্লান মুখে চুপ। এখন কী বা করার, 13 বছর পূর্ণ হয়ে গেছে, 14 হতে চলল, দেখতে দেখতে ভালোই 16 বছরও হয়ে যাবে। জামাইয়ের মুখ যেন থমথমে দেখালো, কে জানে কি করেছে, কি বলেছে। শঙ্কিত প্রাণে সারাক্ষণ মেয়েকে একথা ও কথা সে কথা দিয়ে কেবলই উত্তমা সুন্দরী বোঝালেন যে এই রোগা কালো রঙের ছেলেটি এখন তার সব। বাসি বিয়ের দিন অসুবিধে নেই, মার গলা জড়িয়েই রাত কাটল। আর সারা রাত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী 33 কোটি দেবতার পায়ে মেয়ে সুমতির জন্য প্রার্থনা জানালেন। কাকস্য পরিবেদনা। পরের দিন দুপুরে গাড়িতে যাবার সময় একেবারে হুলস্থুল। কি কান্নাই যে কাঁদলো তার ঠিক নেই। না যাবার জন্য কি কাণ্ডই যে করলো তারও ঠিকানা নেই। যতই ছেলে মানুষ
থাকুক, যতই পাগলাটে হোক, সত্যি সত্যি নির্বোধ তো আর নয়। তাই এরকম একটা অনর্থ করতে পারে বিয়ের ব্যাপারে, সেটা উত্তমা সুন্দরীর মাথায়ই আসেনি। অগত্যা তিনি সঙ্গে গেলেন, কিন্তু এই করারে যে কুর্মিটোলা স্টেশনে তিনি নামবেন না, তার আগের স্টেশন তেজপুরে নেমে যাবেন। সেখানে তার বোন আছেন, তার বাড়িতে থাকবেন। পরের দিন সকালে দুজনে মিলে গিয়ে তাকে দেখে আসবেন। সাবি রাজি হলো ভাই তাইতেই। একদম মা ছেড়ে যাবার চাইতে এটা বরঞ্চ ভালো। তেজপুর স্টেশনে অবশ্যই আর এক পশলা কান্নাকাটির ধুম হলো। শ্বশুরবাড়ির লোকেদের মুখে বিরক্তির রেখা কুঞ্চিত হতে দেখলেন উত্তমা সুন্দরী। ভয়ে বুক কাঁপল তার। সুনীলদের বাড়ি এসে এতগুলো অচেনা লোকের মধ্যে কয়েকদিন লজ্জায় ভয়ে চুপচাপ থাকল। মার শেখানো মতো গুরুজনদের প্রণাম করল, শান্ত হয়ে বসে থাকলো। সমবয়সী ছোট দেওরটি যখন ভাব জমাতে চেষ্টা করলো, তখন খুশিও হলো একটু। সেই রোগা টিংটিঙে বাঘা কুকুরের গল্প হলো খানিকক্ষণ। কৃষ্ণচূড়া ফুল বিষয়ে কিছু জ্ঞানমূলক আলোচনা। ট্রেনগুলো যতবা হুশ করে পাস করলো, এই দেওরের সাহায্যেই জানালা দিয়ে দেখার সুযোগ ঘটল। মোটামুটি এই উৎকৃষ্ট ছেলেটির জন্যই বাড়িটা খুব অসহনীয় লাগলো না। কোনো এক রাত্রে সুনীল করুণ গলায় জিজ্ঞেস করলো, আমাকে কি তোমার একটুও ভালো লাগে না? অনেক দূরে খাটের ওই তার বিছানায় শুয়ে রইল, শ্বশুরের জোড়া বালিশে মাথা দিয়ে আরাম করে। সবাই অবাক। রঞ্জন বলল, হ্যাঁ মা, বৌদি আজ আমাদের সঙ্গে শোবে? আমাদের সঙ্গে শোবে কি, যত সব অনাসৃষ্টির কাণ্ড। ও বউ, সাবি ঘুমিয়ে কাদা, কখন যে এসে শুয়েছে কে জানে।
শাশুড়ি বিরক্ত হয়ে জোরে জোরে ঠেলা দিতেই সে উঠে বসলো চোখ মুছতে মুছতে। তারপরেই ওরে বাবা রে, ভূত রে বলে আঁকড়ে ধরল শাশুড়িকে। আমি ও ঘরে শোবো না, ও ঘরে ভূত আছে। তোমার মুন্ডু, গজগজ করলেন শাশুড়ি। শ্বশুর বললেন, থাক না, শুয়েছে শুক না, ছেলে মানুষ, মা ছেড়ে এসেছে। ছেলে মানুষ না হাতি। লাগোয়া ঘর থেকে খেঁকিয়ে উঠলেন ঠাকুমা। 18 বছরের ঝানু মেয়ে, ঢং দেখো না। হতো আমাদের কাল, ঠোনা মেরে গালের চামড়া ছিঁড়ে দিত। দাও, উঠিয়ে দাও, অসভ্য বউ। বলা নেই কওয়া নেই, শ্বশুর শাশুড়ির ঘরে এসে শুয়ে পড়ল। সাত তাড়াতাড়ি খেয়ে শুলো। মা কি এইটুকু শিক্ষাও দিয়ে দেয়নি? ভদ্রলোকের মেয়ের এ কি ব্যবহার? থাক মা, থাক। শ্বশুর আবার একটা দুর্বল হবার চেষ্টা করলেন প্রতিবাদ করতে করতে। রাত করে আর ঝামেলা বাড়িও না। শাশুড়িও যে একটু রাগ করেননি তা নয়, এই কয়েকদিনের ব্যবহারে মোটেও সুখী হননি তিনি। বউ যেন বউই নয় মোটে, যেন কেমনতর। মাথার কাপড় তো অর্ধেক সময় থাকেই না, সরম ভরমের বালাই নেই। সারাদিন রোগা কুকুরটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি, রঞ্জনের সঙ্গে হাতাহাতি। এর মধ্যে কবার দরজা খুলে লাইনের ধারে চলে গিয়েছে ট্রেন দেখতে। কড়ায় গড়ায় ধমক দিলেন তিনি, যাও শো গিয়ে। সারাদিন খেটে খুটে শুতে এলুম, আর যত আপদ এসে জুটল। যাও। ধমক খেয়ে জল ভরা চোখে আস্তে আস্তে উঠে গেল স্বামী। চুপচাপ নিজের ঘরে বসে বসে সবই শুনছিল শুনি। তার ভূতের ভয়ের কৌশলটাই যে স্বামীকে এই কষ্টটা দিল, এটা ভেবে মনটা ভারী খারাপ হয়ে গেল। স্বামী আসতেই তার ফুটফুটে ফর্সা নরম হাতখানা নিজের কালো রোগা হাতের মুঠোয় তুলে নিল। আমার জন্যেই এই বকুনিটা খেলে তুমি? সত্যি বলছি, ভূত টুত এ ঘরে কিছু নেই। আমি তোমাকে যাও বলে এক ঝাপটা মেরে সুনীলকে চেয়ার থেকে উল্টে ফেলে গনগনিয়ে আছাড় খেয়ে পড়ল মেঝেতে। কান্নায় বেগে তার পিঠ ফুলে ফুলে উঠতে লাগলো। সুনীল নিজেকে সামলে উঠে বসলো কোনো রকমে। ভারী রাগ হলো তার। হলোই বা 22 বছর বয়স, একটা স্কুলের মাস্টার না সে? বিএ পাস করেছে না? একটা পজিশন আছে না? ফট করে আলো নিভিয়ে অন্ধকার করে দিল ঘর। তারপর জোড়া খাটে উঠে শুলো আরাম করে। কিন্তু ঘুম এলো না। কেন এলো না কে জানে। অন্ধকারে তাকিয়ে তাকিয়ে কিসের অপেক্ষায় দুরু করতে লাগলো বুক। মফস্বলের বাড়ি, অন্ধকার ও সাংঘাতিক। অন্ধকার, চোখ চলে না। মেঝেতে শুয়ে মেয়েটা করছে কি এত অন্ধকারে? সুনীলে নিজেই তো ভয় করছে। ডাকবে না কি উপরে উঠে শুতে? পরের মেয়ে, শেষে কি ঠান্ডা ফান্ডা লেগে মরবে? আমার কি, ডাকতে গেলেই যেন সে আসবে। 7-5 ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়। সহসা বুকের কাছে একটা উত্তপ্ত নিঃশ্বাসের ওঠা পড়ায় চমকিত হলো সে। সব রাগ ভুলে গিয়ে সুনীলের একটা অদম্য ইচ্ছে হলো তার গায়ে একটু হাত ছোঁয়াতে, কিন্তু ভয়ে কাঁটা হয়ে রইল। পাছে আবার
রাগ করে সে সরে যায়। পরের দিন সকাল থেকে আর সাবির পাত্তা নেই। সঙ্গে সঙ্গে নেড়ি কুকুরটাকেও দেখা যাচ্ছে না কোথাও। খোঁজ খোঁজ খোঁজ, চুপ চুপ চুপ। কি লজ্জা, কি লজ্জা! ঘরের বউ চন্দ্রসূর্যের মুখ দেখবে না, সে নাকি বেরিয়ে গেল। ছি ছি ছি! লজ্জায় ঘেন্নায় বাড়িশুদ্ধ লোকের প্রায় গলায় দড়ি দেবার মতন অবস্থা। সুনীল বালিশের তলায় ছোট্ট একটা চিঠি পেল। তোমরা বিশ্রী, তোমাদের বাড়ি বিশ্রী, আমি তাই চলে গেলাম। খবরদার আমাকে আনতে যেও না, তাহলে মা আবার জোর করে পাঠিয়ে দেবে। ইতি শ্রীমতী সাবিত্রী দত্ত। দত্তটা তার বাপের বাড়ির পদবী, সুনীলদের পদবী রায়। তলায় আবার পুনশ্চ লেখা, কিছু মনে করো না, বাঘাটাকেও নিয়ে গেলাম। এক বাক্যে সকলের এই সিদ্ধান্ত হলো যে আর যদি ওরা মেয়ে নিয়ে এসে কখনো দাঁড়া এই স্টেশনে, ধুলো পায়েই তৎক্ষণাৎ বিদায় দেবে তাদের। জোচ্চুরি করে পাগল ছাগল গছাবার আর জায়গা পাওনি বেটারা? একটা বিয়ে পাস ছেলে, তার ঘাড়ে এই ভূত! 1 মাসের মধ্যেই ছেলের বিয়ে দিয়ে দেব আমরা। মুখ চুন করে স্কুলে গেল সুনীল। স্কুলে গিয়ে পড়াতে পারল না। দিন কয়েকের দেখা দস্যি মেয়েটার জন্যই তার মন কেমন করতে লাগলো। এদিকে এক জমের অরুচি বাংলা কুত্তা কোলে করে সাবি যখন এসে তাদের বাড়িতে পৌঁছলো, মা তো অবাক। জ্যাঠা জেঠিমা জাটতুতো ভাই বোনেরা সব এসে ভিড় করে দাঁড়ালো। কি ব্যাপার, বলা নেই কওনি, হঠাৎ একা একা কার সঙ্গে এলি? কেন এলি? সাবি চুপ। পালিয়ে চলে এসেছিস নাকি? সাবি চুপ। সর্বনাশ করেছে তোর মেয়ে, জ্যাঠিমা আর্তনাদ করে উঠলেন। নে, সাত করে আরও হাবা মেয়ের বিয়ে দে। জ্যাঠামশাই হুঙ্কার ছাড়লেন। বেরো বেরো শিগগির। নচ্ছার মেয়ে, পাজি মেয়ে, ভেবেছি শ্বশুরবাড়ি থেকে চলে এলে এখানে সোনার থালায় ধান দুর্বা সাজিয়ে বরণ করব। বেরো এক্ষুনি, বেরো। থাবড়া মেরে কোলের কুকুরটা ফেলে দিলেন, আর সেটা কেউ কেউ করে উঠল। ইস, কোথা থেকে আবার একটা নর্দমার কুকুর এনে হাজির করেছে উত্তমা সুন্দরী পাথর। কি দুঃখের দশা দিয়ে নিয়েই তিনি এই ভরা সংসারে এসেছিলেন। এই সাবিত্রীর আগে আরও তার 4টি পুত্র সন্তান জন্মেছিল। অদ্ভুত এক রোগ ছিল তার। প্রত্যেকটি ছেলেই বিকৃত অঙ্গ নিয়ে জন্মাত। 1 বছর 1.5 বছরের হয়ে মারা যেত। কত ডাক্তার, কত কবিরাজ, কত সাধু, কত সন্ন্যাসী স্বামী চিকিৎসা করাতে বাকি রাখেননি, কিন্তু এর কোনো সঠিক কারণ ডাক্তাররা নির্দেশও করতে পারেনি, আর সারাতেও পারেনি। আবার যখন এই মেয়ে পেটে এলো, চেষ্টা করেছিলেন নষ্ট করে ফেলতে, শেষ পর্যন্ত পারেননি। তারপর যখন এক মাথা কালো চুল আর এক মুঠো জুঁই ফুলের মতন চেহারা নিয়ে জন্মালো, কি আনন্দ! এই সন্তানেরই নাকি তিনি অনিষ্ট করছিলেন। ছি ছি, ভাবতেও শিহরিত হয়ে উঠেছেন। মেয়ে নিয়ে বুক জুড়োলো বটে, কিন্তু তার 6 বছর পূরণ হতে না হতেই বিধবা হলেন। সেই থেকে তো চলছে এর দুয়ার আর তার দুয়ার। বড় ভাইজির কাছে ছিলেন বছরখানেক, হাতে টাকা ছিল তখন, অসুবিধে ছিল না। তারপর নিয়ে এলেন বড়দা, সেখানেও পুরো 3 বছর। ছোট ভাই থাকে নাগপুর,
সেখানে বছর দেড়েক। তারপর একেবারে রিক্তহস্ত হয়ে ভাসুরের কাছে কিছু গয়না আর লাইফ ইন্স্যুরেন্সের 1000 টাকা হাত দেননি এতকাল। তাও তো শেষ হয়েছে এই মেয়ের বিয়েতে। উত্তমা সুন্দরী কতক্ষণ হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ ছুটে এসে পাগলের মতো এলোপাথারি কিল চর ঘুষি চালালেন মেয়ের পিঠে। জ্যাঠামশাই, প্রজ্বলিত চোখে চলে গেলেন। ভাই বোনেরা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। জ্যাঠাইমা রান্নাঘরে ঢুকলেন। কেবল কুকুরটাই এই অত্যাচারের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানাতে লাগলো। দুপুরে চোখের জলে ভেসে একখানা সুনীলকে আর একখানা সুনীলের মাকে চিঠি লিখলেন উত্তমা সুন্দরী। তার মেয়েকে যেন তারা ক্ষমা করেন, বোকা নির্বোধ বলে ঠেলে না দেন। তিনি নিতান্তই নিঃসহায় বিধবা, অন্তত তার উপর দয়া করেও যেন এবারের মতো মার্জনা করেন। তাদের চিঠি পেলেই মেয়েকে দিয়ে আসবেন তিনি। কয়েকদিন পরে জবাব এলো 2 ছত্র। সুনীলের মার কাছ থেকেও না, সুনীলের কাছ থেকেও না, লিখেছেন সুনীলের বাবা নিজে। দুঃখিত, এই বেরিয়ে যাওয়া বউ আর আমরা ঘরে তুলতে পারবো না। কেননা ছেলে নিজেই বলেছে এই বউ যদি আবার এ বাড়িতে ঢোকে কখনো, তাহলে সেই বাড়ি ছেড়ে চলে যাবে সে। তাছাড়া শিগগিরই আমরা পছন্দ মতো ছেলের বিয়ে দেবো আর একটা। ব্যাস, চুকল উত্তমা সুন্দরী। ঘরে খিল দিয়ে 2 দিন কাঁদলেন, 3 দিন খেলেন না। ভাসুরের মুখ থমথমে হয়ে রয়েছে। জ্যাঠাইমা পাড়ায় ঘুরে জানিয়ে এলেন এই ভবিষ্যৎবাণী তিনি আগেই জানতেন, বারণ করেছিলেন। তারপর আবার কয়েকদিন পরে ঠিক হয়ে গেল সব। সবাই মেনে নিল সাবিকে। সে আগের মতো স্বাধীন ইচ্ছে ঘুরতে ফিরতে লাগলো। 1 মাস যেতে না যেতেই সকলেই ভুলে গেল যে সাবির আবার একটা বিয়ে হয়েছিল মাঝখানে। বরং ভালোই হলো। আইবুড়ো নাম ঘুচল, আবার মার বুক খালি করেও গেল না। কোথায় যেন একটা নিশ্চিন্ততাও অনুভব করলেন উত্তমা সুন্দরী। কপালে সিঁদুর নাই বা থাকলো। ঘন ভ্রমকৃষ্ণ আঙুরের মতন থোকা থোকা চুলের মাঝখানকার সরু সাদা সিঁথিতে লাল টুকটুকে রেখাটি
সব ঠিক, মেয়েও আমাদের চেনা। বাড়িতে তাই নিয়ে মহা তেলোতে, কিন্তু ভূতের ভয়ে সে ভারী কাতর। ধীরে ধীরে সাবি আবেদনটা তাকেই জানালো। গয়লানি ঘাড় নাড়ল।
একদম নিভৃত নির্জন জায়গা। কথা শুনবো না। শুনবে না? না। তাহলে বিয়ে ঠিক হোক। না। বেশ কথা। নিজেও আসবে না, অন্যকেও আসতে দেবে না। কেন দেবো? কেনই বা দেবে না? তুমি তো আমার। বলেই ভয়ানক লজ্জা পেয়ে গাছের ওপাশে গিয়ে মুখ ঢাকল। সুনীলের চোখে মুখে দুষ্টুমির হাসি ঝিলিক মেরে উঠল। বলল, শিগগির এখানে এসো। না। এসো বলছি। না। আসবে না? না। ঠিক আছে, আমি চললাম। বটতলার খবর সবাই জানে। রাত্রি বা নীরব দুপুর তো দূরের কথা, দিনের যে কোনো সময়ে একা দাঁড়িয়ে থেকো না এর তলায়। সেই সিধু নাপিত ফাঁসি দিয়ে মরার পর থেকে সরাত করে শুকনো পাতায় বুক মারিয়ে একটা গিরগিটি চলে গেল। আর সঙ্গে সঙ্গে সাবি ওরে মারে বাবারে বলে ছিটকে এসে জড়িয়ে ধরল সুনীলকে। চারদিক তাকিয়ে সুনীল তৎক্ষণাৎ চট করে সাবির বিন্দু বিন্দু ঘামে ভরা কপালটিতে চুমু খেল। লাল হয়ে সাবি বলল, ধ্যাৎ। সারা বেলা তারপর তারা কেমন করে কাটালো সেসব প্রশ্ন অবান্তর। সন্ধ্যার অন্ধকারে যখন দুজনে লম্বা ছায়া ফেলে ভেতরের উঠোনে এসে দাঁড়ালো কুণ্ঠিত পায়ে, তখন মা তুলসীতলায় প্রদীপ দিতে দিতে ছেলের কথাই ভাবছিলেন। এখনও কেন স্কুল থেকে ফিরল না সেটা ভেবেই উদ্বিগ্ন হচ্ছিলেন। কদিন থেকে তো বাড়িতে ছেলের সঙ্গে কম অশান্তি যাচ্ছে না বিয়ের ব্যাপার নিয়ে। নাকি তার জন্যেই রাগ করে চলে গেল কোথাও। কত রকম ভাবতে ভাবতে যখন প্রণাম সেরে মুখ তুললেন, আস্তে এসে লক্ষ্মী
মেয়ের মতো কাছে দাঁড়ালো সাবি। কে? ঝাপসা আলো। তিনি চমকে উঠলেন। সুনীল এগিয়ে এসে বলল, ওকে নিয়ে এলাম মা। নিয়ে এলি? তোমরা তো একজন বউই চাইছিলে, তাই নিজে যেচে সেধে গিয়ে ওকে নিয়ে এলি? একটা মান সম্মানও কি নেই? নিজের না থাক, মা বাপের উপরও তো তোর একটা কর্তব্য আছে। বড় বড় চোখ তুলে শাশুড়ির মুখের দিকে তাকালো সাবি। না তো, ও তো নিয়ে আসেনি। আমি তো নিজে এসেছি, পালিয়ে এসেছি দুপুরবেলা। সুনীল চকিত হলো। সুনীলের মা তাজ্জব। সাবি ছোট মেয়ের মতো শাশুড়ির হাত ধরে হাসল। ও ভীষণ মিথ্যুক মা, আর কিন্তু অনেক মিথ্যে কথা বলবে। মা ছেলের দিকে তাকালেন। সুনীল নত দৃষ্টিতে চুপ। হঠাৎ এতখানি জিভ কাটানো সাবি। এমা, তোমাকে তো নমস্কার করিনি এতক্ষণ পর্যন্ত। খপ করে শাশুড়ির পায়ে নরম হাতটা বুলিয়ে নিল একটু। শাশুড়ি কঠিন হয়ে পা সরিয়ে নিতে গিয়েও হঠাৎ হেসে ফেললেন। তারপর ও না আঁচড়ানো মাথার এলোমেলো চুলের ঝুঁটি ধরে নেড়ে দিয়ে বললেন, যা ঘরে যা, আর কোনোদিন যদি পালাস তখন দেখিস। নির্লজ্জের মতো অসংকোচে ঘরে যেতে যেতে সাবি বলল, কেবল একদিন গিয়ে তোমাদের ঘিয়ে ভাজাটাকে নিয়ে আসতে হবে।